খালিদের চোখে আজ এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল। তার মনে এক মিষ্টি অস্থিরতা কাজ করছিল, কারণ আজ রাতের পর থেকে তার হবু স্ত্রী আনায়া তার বাহুডোরে থাকবে। সেই আনায়া যে ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। যখন সে আনায়ার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল, তখন কাজটা মোটেও সহজ ছিল না। মোটা অঙ্কের দেনমোহর, বড় বড় প্রতিশ্রুতি এবং দীর্ঘ বৈঠকের পর কোনো ক্রমে বিয়েটা ঠিক হয়েছিল। বিয়েটা এমন জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল যে মনে হচ্ছিল পুরো গ্রাম বরের বরযাত্রীদের রঙে ঝলমল করে উঠেছে। সারা দিনের দীর্ঘ ক্লান্তিকর সব আচার অনুষ্ঠান শেষ হওয়ার পর খালিদ নিজের ঘরের দিকে পা বাড়াল। তার বুকের ধুকপুকানি বেড়ে গিয়েছিল। তার নববধূ তার জন্য অপেক্ষা করছিল। কোণে খাটের উপর বসেছিল, ঘোমটা দিয়ে মুখটা পুরোপুরি ঢাকা ছিল। খালিদের বুক ধড়ফড় করছিল। সে ধীরে ধীরে কোণের কাছে এগিয়ে এলো এবং খুব নরম গলায় বলল, অবশেষে আমার আনায়া। সে কাঁপতে থাকা হাতে ঘোমটা তুলল এবং দেখামাত্রই তার দম যেন গলায় আটকে গেল। এই মুখটি আনায়ার ছিল না। সামনে একজন মেয়ে বসেছিল ঠিকই, কিন্তু সে আনায়ার মতো সেই রোগা পাতলা পরীর মতো মেয়েটি ছিল না। সে ছিল বেশ ভারী শরীরের অধিকারী, এক সম্পূর্ণ অপরিচিতা। খালিদ 2 পা পিছিয়ে গেল, যেন কেউ তার বুকে তীরের আঘাত এনেছে। রাগে তার কণ্ঠস্বর গর্জে উঠল, তুমি কে? মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ থেকে মুক্তোর মতো জল ঝরে পড়ছিল। সে কম্পিত কণ্ঠে বলল, আমি নাজিয়া, আনায়ার বড় বোন। খালিদের রাগ বহুগুণ বেড়ে গেল। সে চিৎকার করে জানতে চাইল, আনায়া কোথায়? আমি ওর হাত চেয়েছিলাম। তোমরা সবাই মিলে আমার সাথে প্রতারণা করেছ। নাজিয়ার কণ্ঠস্বর ভেঙে আসছিল। সে কাতর হয়ে বলল, দয়া করে আমার কথা শুনুন। শুধু আপনিই প্রতারিত হননি, আমিও হয়েছি। খালিদ আবার গর্জে উঠে বলল, যা বলার পরিষ্কার করে বলো। নাজিয়া এমনভাবে বলতে শুরু করল যেন সে বুক থেকে কোনো বিধে থাকা কাঁটা বের করছে। সে বলল যে আনায়া অন্য কাউকে ভালোবাসত। সেটি ছিল এক গরিব ছেলে, যার কাছে সম্মান ছাড়া দেওয়ার মতো আর কিছুই ছিল না। যখন আপনি অর্থ, প্রতিপত্তি ও সম্মান নিয়ে প্রস্তাব পাঠালেন, তখন আমাদের বাবার কাছে এই চুক্তিটি লাভজনক মনে হয়েছিল। আনায়া রাজি হয়নি। সে বলেছিল সে মরে যাবে, কিন্তু আপনাকে বিয়ে করবে না। কিন্তু কেউ তার আর্জি শোনেনি। বিয়ের ঠিক একদিন আগে সে তার প্রেমিকের সাথে পালিয়ে গেল। যাওয়ার সময় একটি চিঠি রেখে গেছে যে সে আর কখনো ফিরে আসবে না। খালিদের মনে হলো যেন তার পায়ের নিচের মাটি সরে গেছে। সে শুধু প্রতারণার শিকারী হয়নি, সে এমন এক বিয়ের মাসুল গুনেছে যার কোণেই নিখোঁজ ছিল। আর তুমি? সে রেগে জিজ্ঞেস করল, তুমি কেন রাজি হলে? নাজিয়ার চোখের জল আরও বেড়ে গেল। সে বলল, কারণ আমিও বন্দী ছিলাম। সে ভাঙা গলায় বলল, বাবা বলেছিলেন তুমি বড়, তুমি মোটা, তোমাকে কে বিয়ে করবে? আমাদের বংশের সম্মান বাঁচানোর এটাই শেষ সুযোগ। তিনি আমাকে বাধ্য করেছেন আনায়ার পোশাক পরতে, তার জায়গায় বসতে এবং চুপ থাকতে। নাজিয়া সরাসরি খালিদের চোখের দিকে তাকাল। তার চোখে মিনতি, ভয় এবং ভালোবাসার এক শেষ আশা ছিল। আমি জানি আমি সেই নই যাকে আপনি চেয়েছিলেন, কিন্তু আমার কাছে অন্য কোনো পথ ছিল না। আপনি যদি আমাকে ফেরত পাঠিয়ে দেন, তবে তারা আমাকে মেরে ফেলবে। আমার সম্মান বাঁচিয়ে নিন। আল্লাহ আপনাকে এর প্রতিদান দেবেন। আমি আপনার স্ত্রী নয়, আপনার পরিচারিকা হয়ে থাকব। শুধু আমাকে একটু আশ্রয় দিন। ঘরটি নিস্তব্ধ হয়ে গেল। খালিদ পাথরের মতো দাঁড়িয়ে রইল। তারপর তার গম্ভীর ও কঠোর কণ্ঠস্বর শোনা গেল, তোমার কথা আমি শুনেছি। আজ রাতে তুমি এই ঘর থেকে বের হবে না। তবে বেশি খুশি হওয়ার কারণ নেই। মনে রেখো, আমি এটা তোমার জন্য করছি না, বরং নিজের জন্য করছি। খালিদের কণ্ঠ ছিল বরফের মতো শীতল। সে বলল, আমি পুরো গ্রামকে এই তামাশা দেখার সুযোগ দেব না যে বাসর রাতে খালিদ কিভাবে প্রতারিত হলো। আমি কাউকে আমাকে নিয়ে হাসাহাসি করার সুযোগ দেব না। সে নাজিয়ার দিকে না তাকিয়েই বলল, তুমি বলেছিলে যে পরিচারিকা হয়ে থাকবে, তবে তাই সই। কিন্তু একটা কথা মাথায় রেখো, তুমি বাইলে আমার স্ত্রী হিসেবে পরিচিত হবে, কিন্তু মনে রেখো, আমি তোমাকে কখনো আমার স্ত্রী হিসেবে মেনে নেব না। ভোরের প্রথম আলোর সাথে সাথে দরজা খুলল। খালিদের মা রব্বাব নাস্তার ট্রে নিয়ে ঘরে ঢুকলেন। নাজিয়ার দিকে নজর পড়তেই তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি বললেন, খালিদ, এ তো আনায়া নয়, এ তোর বড় বোন, তাই না? খালিদ দ্রুত পরিস্থিতি সামলে নিল। তার গলায় ইস্পাত দৃঢ় শান্ত ভাব ছিল। সে বলল, হ্যাঁ মা, আপনি একদম ঠিক ধরেছেন। এ আনায়া নয়, নাজিয়া। আর এই সেই মেয়ে যাকে আমি নিজের জন্য পছন্দ করেছি। সে নাজিয়ার কাঁধের ওপর রেখে বলল,
আমরা আনায়ার বিয়ের কথা বলেছিলাম, কিন্তু পরে আমি বুঝলাম সে এখনও এই দায়িত্বের যোগ্য নয়। আমার একজন বুদ্ধিমতী ও রুচিশীল নারীর প্রয়োজন ছিল, আর সেটা আমি নাজিয়ার মধ্যে পেয়েছি। আমরা বড়দের সম্মতিতেই এই সিদ্ধান্ত নিয়েছি। খালিদের মনে হলো যেন তার পায়ের নিচের মাটি সরে গেছে। সে শুধু প্রতারণার শিকারই হয়নি, সে এমন এক বিয়ের মাসুল গুনেছে যার কনেই নিখোঁজ ছিল। আর তুমি? সে রেগে জিজ্ঞেস করল, তুমি কেন রাজি হলে? নাজিয়ার চোখের জল আরও বেড়ে গেল। সে বলল, কারণ আমিও বন্দী ছিলাম। সে ভাঙা গলায় বলল, বাবা বলেছিলেন তুমি বড়, তুমি মোটা, তোমাকে কে বিয়ে করবে? আমাদের বংশের সম্মান বাঁচানোর এটাই শেষ সুযোগ। তিনি আমাকে বাধ্য করেছেন আনায়ার পোশাক পরতে, তার জায়গায় বসতে এবং চুপ থাকতে। নাজিয়া সরাসরি খালিদের চোখের দিকে তাকালো। তার চোখে মিনতি, ভয় এবং ভালোবাসার এক শেষ আশা ছিল। আমি জানি আমি সেই নই যাকে আপনি চেয়েছিলেন, কিন্তু আমার কাছে অন্য কোনো পথ ছিল না। আপনি যদি আমাকে ফেরত পাঠিয়ে দেন, তবে তারা আমাকে মেরে ফেলবে। আমার সম্মান বাঁচিয়ে নিন, আল্লাহ আপনাকে এর প্রতিদান দেবেন। আমি আপনার স্ত্রী নয়, আপনার পরিচারিকা হয়ে থাকব। শুধু আমাকে একটু আশ্রয় দিন। ঘরটি নিস্তব্ধ হয়ে গেল। খালিদ পাথরের মতো দাঁড়িয়ে রইল। তারপর তার গম্ভীর ও কঠোর কণ্ঠস্বর শোনা গেল, তোমার কথা আমি শুনেছি। আজ রাতে তুমি এই ঘর থেকে বের হবে না, তবে বেশি খুশি হওয়ার কারণ নেই। মনে রেখো, আমি এটা তোমার জন্য করছি না, বরং নিজের জন্য করছি। খালিদের কণ্ঠ ছিল বরফের মতো শীতল। সে বলল, আমি পুরো গ্রামকে এই তামাশা দেখার সুযোগ দেব না যে বাসর রাতে খালিদ কিভাবে প্রতারিত হলো। আমি কাউকে আমাকে নিয়ে হাসাহাসি করার সুযোগ দেব না। সে নাজিয়ার দিকে না তাকিয়েই বলল, তুমি বলেছিলে যে পরিচারিকা হয়ে থাকবে, তবে তাই সই। কিন্তু একটা কথা মাথায় রেখো, তুমি বাইরে আমার স্ত্রী হিসেবে পরিচিত হবে, কিন্তু মনে রেখো, আমি তোমাকে কখনো আমার স্ত্রী হিসেবে মেনে নেব না। ভোরের প্রথম আলোর সাথে সাথে দরজা খুলল। খালিদের মা রব্বাব নাস্তার ট্রে নিয়ে ঘরে ঢুকলেন। নাজিয়ার দিকে নজর পড়তেই তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি বললেন, খালিদ, এ তো আনায়া নয়, এ তো ওর বড় বোন, তাই না? খালিদ দ্রুত পরিস্থিতি সামলে নিল। তার গলায় ইস্পাত দৃঢ় শান্ত ভাব ছিল। সে বলল, হ্যাঁ মা, আপনি একদম ঠিক ধরেছেন। এ আনায়া নয়, নাজিয়া। আর এই সেই মেয়ে যাকে আমি নিজের জন্য পছন্দ করেছি। সে নাজিয়ার কাঁধে হাত রেখে বলল, আমরা আনায়ার বিয়ের কথা বলেছিলাম, কিন্তু পরে আমি বুঝলাম সে এখনও এই দায়িত্বের যোগ্য নয়। আমার একজন বুদ্ধিমতী ও রুচিশীল নারীর প্রয়োজন ছিল, আর সেটা আমি নাজিয়ার মধ্যে পেয়েছি। আমরা বড়দের সম্মতিতেই এই সিদ্ধান্ত নিয়েছি। খালিদ সুকৌশলে একটি প্রতারণাকে নিজের সিদ্ধান্তে রূপান্তরিত করল এবং নিজেকে একজন প্রতারিত ব্যক্তি নয়, বরং একজন দূরদর্শী মানুষ হিসেবে প্রমাণ করল। রব্বাব দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক করেছ বাবা, বুদ্ধি হলো পুরুষের আসল অলংকার, রূপ তো বাতাসের মতো বদলে যায়। তিনি চলে গেলেন। খালিদও দরজার দিকে গেল, তবে যাওয়ার আগে তার কণ্ঠে যেন এক অদৃশ্য তলোয়ারের ধার ছিল। সে বলল, কোনো ভুল ধারণায় থেকো না। আমি এসব তোমার জন্য করিনি। আমি কেবল নিজের নামকে সেই কলঙ্ক থেকে বাঁচিয়েছি যা তুমি বয়ে এনেছ। এই বাড়িতে থাকবে ঠিকই, তবে একজন দাসীর মতো, সমঝোতা স্ত্রী হিসেবে নয়। ঘরটি খালি হতেই নাজিয়া বাইরে এলো। আঙিনায় রব্বাব দাঁড়িয়েছিলেন। তার মুখে কোনো হাসি ছিল না, চোখ দুটো ছিল ছুরির মতো তীক্ষ্ণ। তিনি বললেন, তাহলে তুমি সেই বুদ্ধিমতী মেয়ে? কথাটিতে বিদ্রূপ মাখানো ছিল। শোনো, আজ চাচা আর ফুপুরা তোমাকে দেখতে আসবেন, কোনো কিছুতে যেন কমতি না হয়। তিনি রান্নাঘরের দিকে ইশারা করে বললেন, রান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা আর ড্রয়িং রুম সাজানোর সব দায়িত্ব তোমার। নাজিয়ার ঠোঁট কেঁপে উঠল। এটি ছিল তার বিয়ের প্রথম সকাল, যে সকালে কনে কনে হয়ে থাকার কথা, কিন্তু সে বুঝে গেল তার পরিস্থিতি ভিন্ন। রব্বাব গল্পটি বিশ্বাস করেননি, তিনি আসলে প্রতিশোধ নিচ্ছিলেন। রান্নাঘরে পা রাখতেই নাজিয়ার নিজের পুরনো বাড়ির কথা মনে পড়ে গেল। সেখানে সে কখনো কোনো কাজ করেনি, কিন্তু আজ তার কাজ করার দায়বদ্ধতা এবং নিরুপায় অবস্থা দুই ছিল। সে ছুরি হাতে নিল, হাত কাঁপছিল তার। পেঁয়াজ কাটতে কাটতে চোখের জলও ঝরছিল। রব্বাবের কণ্ঠ তীরের মতো ছুটে এলো, নববধূরা কি এভাবে ছুরি ধরে, নাকি এটাও কোনো নাটক যাতে কাজ থেকে বাঁচা যায়? নাজিয়া ঘাবড়ে গেল। সে আটা মাখতে শুরু করল, কিন্তু পানি বেশি হয়ে যাওয়ায় আটা চটচটে হয়ে গেল, আর যখন আটা মেশালো তখন তা পাথরের মতো শক্ত হয়ে গেল। রব্বাব হেসে উঠলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই সেই বুদ্ধিমতী নারী যে রুটি বানাতেও জানে না। তিনি নাজিয়ার কাছে গিয়ে নিচু স্বরে বিষাক্ত গলায় বললেন, তোমার বাবা তোমাকে অভিনয় করে বর ফাঁসানো ছাড়া আর কিছুই কি শেখায়নি? নাজিয়া মুখ বুজে সব সহ্য করে গেল, কারণ তার কথা বলার কোনো অধিকার ছিল না। রব্বাব তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললেন, সরো সামনে থেকে, আমি নিজেই করে নিচ্ছি। তুমি গিয়ে ড্রয়িং রুম পরিষ্কার করো, ওসব কাজে তো বুদ্ধির প্রয়োজন হয় না। নাজিয়া কাঁপতে কাঁপতে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। দুপুর গড়াতেই অতিথিরা আসতে শুরু করলেন। নাজিয়া ধীরে ধীরে কফির ট্রে নিয়ে ধরে ঢুকল। তার পা কাঁপছিল, সবার নজর ছিল তার ওপর।
ফিসফিসানি তীরের মতো বাতাসে ভাসছিল। এ কি সেই মেয়ে? শুনেছিলাম খালিদ তো রূপের পাগল, এ তো দেখছি সেই মোটা বোনটি। খালিদের এক ফুফু, যার মুখ ছিল ছুরির চেয়েও ধারালো, তিনি সবার সামনে খোঁচা দিয়ে বললেন, বাহ, কনে তো এসে গেছে। খালিদ বাবা, শুনলাম তুমি এক সুন্দরী পাতলা মেয়ে পছন্দ করেছ, তা ঘরের ভেতর গোটা একটা গাছ নিয়ে এলে যে। ঘরে হাসির রোল উঠল। খালিদ খুব শান্তভাবে বলল, ফুফু, পাতলা ডাল সে ভেঙে যায়, কিন্তু গাছ শেকড় থেকে মজবুত হয়। সে ছায়াও দেয়, আবার ফলও দেয়। মুহূর্তের জন্য ঘরটি নিস্তব্ধ হয়ে গেল। সবাই অবাক হয়ে গেল, এমনকি রব্বাবু তার ছেলের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। নাজিয়ার মনের ভেতর এক অদ্ভুত উষ্ণতা অনুভূত হল। সন্ধ্যায় অতিথিরা চলে যাওয়ার পর বাড়িতে এক নিস্তব্ধতা নেমে এলো। নাজিয়া যখন রান্নাঘর পরিষ্কার করতে গেল, রব্বাব আগে থেকেই সেখানে কঠোর ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন। তিনি টিপ্পনি কেটে বললেন, বাহ, ফলদায়ী গাছ মুবারক হোক, তুমি আমার ছেলেকেই আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলে। এরপর তিনি কাজের এক লম্বা তালিকা দিলেন। কাল থেকে মোরগ ডাকার আগে উঠবে, দূরের কুয়ো থেকে পানি আনবে, বাড়ির কুয়ো তুমি ছুতে পারবে না, আটা মাখা, গোয়ালঘর পরিষ্কার করা, নদীতে গিয়ে কাপড় ধোয়া, সব তোমার কাজ। আমার নাতি নাতনিদের লালন পালন কোনো অলস নারী করবে না। নাজিয়া মাখা নিচু করে সব শুনল। এই কাজগুলো তো 10 জন মানুষের সমান ছিল। সে খুব নিচু স্বরে বলল, জি, বুঝতে পেরেছি। সে জানত তার বাবার মিথ্যা, বোনের পালিয়ে যাওয়া আর একজন অহংকারী স্বামীর সাথে থাকার মূল্য তাকেই দিতে হবে। সেই রাতে সে স্টোর রুমে ঘুমালো। ঠান্ডা বাতাস তার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। সে হাঁটু গেড়ে বুকে হাত দিয়ে একা নিভৃতে বসে রইল। পরের দিন থেকে তার কঠিন পরীক্ষার শুরু হলো। দূরের কুয়ো থেকে পানি আনা, ভারী কলস বয়ে নেওয়া, কর্দমাক্ত রাস্তা, সব মিলিয়ে তার নরম হাতে ফোসকা পড়ে গেল। গোয়ালঘর পরিষ্কারের কাজ ছিল তার অপমানের এক অংশ। নদী পর্যন্ত আধা ঘন্টা হেঁটে গিয়ে কাপড় ধোয়া, বরফ শীতল পানি আর কাঁপতে থাকা আঙুল। ব্যালকনি থেকে খালিদ সব দেখছিল। সে নাজিয়াকে হোঁচট খেতে দেখল। তার ক্ষতবিক্ষত হাত দেখে খালিদের মনে সামান্য ব্যথার উদ্রেক হলো। সে জানত তার মা খুব কঠোর, কিন্তু এটি তো স্রেফ প্রতিশোধ নেওয়া হচ্ছিল। সে মনকে শক্ত করে ভাবল সে এর যোগ্য। কিন্তু তবুও তার সেই ক্লান্ত হাঁটা আর রক্তমাখা হাতের ছবি তার মন থেকে যাচ্ছিল না। রব্বাব তাকে ভাঙতে চেয়েছিলেন, কিন্তু অজান্তেই তিনি তাকে গড়ে তুলছিলেন। নাজিয়ার শরীরের বাড়তি মেদ কমতে শুরু করল। কঠিন পরিশ্রম আর কম খাবারের ফলে সব বদলে যাচ্ছিল। তার পুরনো জামাকাপড় ঢিলে হয়ে গেল, তার চলাফেরা আগের চেয়ে সাবলীল হল। খালিদ এখন আর তাকে উপেক্ষা করতে পারছিল না। সে তাকে ভিন্ন নজরে দেখতে শুরু করল। সে প্রায়ই দেখত নাজিয়া এক কোণে বসে পড়া থাকা বেঁচে যাওয়া খাবার খাচ্ছে। কোনো অভিযোগ নেই, একদম চুপচাপ। একদিন সে মাঠ থেকে একটু তাড়াতাড়ি ফিরল। গোয়াল ঘরের পাশে তার উপর নজর পড়ল। সে শুকনো ঘাসের উপর বসেছিল। রোদে তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। হাতে এক টুকরো শুকনো রুটি, ওটাই ছিল তার রাতের খাবার। তার সামনে একটি ছোট রোগা বিড়াল কাঁপছিল। নাজিয়া তার সেই শুকনো রুটি পানিতে ভেজালো, তারপর সেটা 2 টুকরো করে বড় অংশটি বিড়ালের সামনে দিল আর নিজে সামান্য ছোট অংশটুকু দিয়ে ক্ষুধা মেটানোর চেষ্টা করতে লাগল। খালিদ দূর থেকে এসব দেখে স্তব্ধ হয়ে গেল। যে নারীর সাথে এই বাড়িতে পশুর মতো আচরণ করা হচ্ছিল, যে দিনরাত পাথরের মতো খাটছিল, যে নিজে সামান্য খাবার পাচ্ছিল, সেই নারী নিজের ক্ষুধার চেয়ে একটি ক্ষুধার্ত বিড়ালের কষ্ট বেশি অনুভব করছিল। খালিদের বুকে এক তীক্ষ্ণ ব্যথা অনুভূত হল। এটি রাগ নয়, এটি ছিল লজ্জা। সেদিন সন্ধ্যায় রব্বাব রান্নাঘরে চিৎকার করছিলেন যে আটা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এই হট্টগোলের মাঝে অনেক সপ্তাহ পর প্রথমবার নাজিয়ার ক্ষীণ কণ্ঠস্বর শোনা গেল।